60 জন মেয়ে, একটা সাউন্ড প্রুফ ঘর, আর সেই ঘরের মধ্যে রাখা একটা গাইনোকোলজিক্যাল টেবিল, যে টেবিলের সাথে বেঁধে রাখা হয়েছে বেশ কয়েকটা বেল্ট। একটা মানুষরূপী মনস্টার, যে কিনা নির্যাতনের জন্য ব্যবহার করত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, ইলেকট্রিক যন্ত্র, এমনকি বিকৃত বড়দের খেলনা, যে তার নিজের পোষা কুকুরকে দিয়েও করাতো এই বিকৃত কার্যকলাপ। কিন্তু এই সব কিছু শুরু হওয়ার আগে প্রত্যেকটা মেয়েকে শোনানো হতো একটা 13 পাতার অডিও ক্লিপ। টানা 40 বছর ধরে 60 জন মেয়েকে নিয়ে দিনের পর দিন এই বিকৃত কার্যকলাপ করে যাওয়ার পরেও ধরা না পড়া এই এক সাইকো কিলার। আর এই বিকৃত কাজকর্মে তাকে কে সাহায্য করতে জানেন? তার নিজের জীবন সঙ্গিনী। আর আজ বলবো এই সাইকো কিলারের টয় বক্সের ভেতরের আসল গল্পটা। নিউ মেক্সিকোর 25 নম্বর ইন্টারস্টেট জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে আছে একটা খারাপ হয়ে যাওয়া গাড়ি। আর একটা মেয়ে গাড়িটার সামনে দাঁড়িয়ে এমনভাবে হেল্প চাইছে যেন গাড়িটা খারাপ হয়ে গেছে। এই দেখে সাহায্য করতে আসা অন্য মেয়ে ড্রাইভার নিজের গাড়ি থেকে নেমে ইঞ্জিনের সামনে ঝুঁকলেই পেছন থেকে ক্লোরোফর্ম দেওয়া রুমাল দিয়ে মেয়েটাকে করে ফেলা হতো বেহুশ। অথবা মর্নিং জগিংয়ের বন্ধুত্ব পাতানো মেয়েটাকে ভোরবেলা ফাঁকা রাস্তায় একা পেয়ে সেই একই পদ্ধতিতে বেহুশ করা, কিংবা পানশালা থেকে বেরোনো মদ্যপ মেয়েটিকে নিজের গাড়িতে জোর করে তুলে নেওয়া। ঠিক তারপরই ডেভিডের গাড়ি ছুটে চলত এলিফ্যান্ট বিউট শহরের দিকে। 910 নম্বর রিভার সাইড ড্রাইভ রোডের বাড়ির উঠোনে রাখা একটা কার্গো ট্রেলার। হ্যাঁ, একটা কার্গো ট্রেলার। এটাই দ্য টয় বক্স। আর এর মধ্যেই চলতো সেই নরকীয় খেলা। প্রায় 1955 থেকে 1995 পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে ডেভিড পার্কার মেয়েদের নিয়ে দিনের পর দিন এই বিকৃত খেলা খেলে গেছিল নির্বিঘ্নে। এই দীর্ঘ 40 বছর ধরে ডেভিড পার্কারকে কেউ অপরাধী বলে ধরতেই পারেনি। সে আইনের চোখে একজন অত্যন্ত সাদামাটা লাজুক প্রকৃতির মানুষ, যে কিনা একজন সরকারি কর্মচারী, নিউ মেক্সিকো স্টেট পার্ক সার্ভিসের একজন দক্ষ মেকানিক। কিন্তু 40টা বছর ধরে কিভাবে সে আইনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন ভালো মানুষ সেজে এই কাজগুলো করে গেল? কেনই বা নিউ মেক্সিকো স্টেট পুলিশ কিংবা FBI 40 বছর ধরে এই মানুষটাকে ধরতেই পারল না? কেমনই বা ছিল তার নিখুঁত ক্রাইম? প্রতিটা মেয়েকে নিজের কার্গো ট্রেলারে নিয়ে আসার পর চোখে কালো কাপড় বেঁধে তাদের প্রত্যেককে শোনানো হতো 13 পাতার একটা অডিও ক্লিপ। যে অডিও ক্লিপে খুব বিস্তারিতভাবে বিবরণ দেওয়া ছিল মেয়েগুলোর সাথে এক্স্যাক্টলি কি কি হবে। হ্যাঁ, আপনি যা যা ভাবছেন তার সবই হতো। এমনকি মেয়েগুলোর সাথে তার থেকে অনেক বেশি কিছু হতো। এই ক্লিপ অনুযায়ী ডেভিড পার্কার প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর একটি করে মেয়েকে নিয়ে আসতো। কখনো কখনো একসাথে দুটো মেয়েকেও সে নিয়ে আসতো তার কার্গো ট্রেলারে। প্রথমে ভিকটিমদের নিয়ে আসা হতো সেই সাউন্ড প্রুফ ঘরের গাইনোকোলজিক্যাল টেবিলের ওপর। সম্পূর্ণ বসনহীনা অবস্থায় তাদেরকে বেল্ট দিয়ে বেঁধে রাখা হতো। তারপরে মেয়েগুলোর বিশেষ বিশেষ সংবেদনশীল অংশে চালানো হতো উচ্চমাত্রায় বিদ্যুৎ প্রবাহ। এরপরে শুরু হতো ভিকটিমদের সাথে বিভিন্ন রকমের শারীরিক লাঞ্ছনা। ডেভিড পার্কার এবং তার স্ত্রী এই ক্ষেত্রে ব্যবহার করত বিকৃত বড়দের খেলনা, এমনকি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। বর্বরতা যখন চরম সীমায় চলে যেত, ডেভিড পার্কার তার পোষা কুকুরকে দিয়েও করাতো এসব বিকৃত কার্যকলাপ। আর এই সমস্ত দেখাটা ডেভিডকে আনন্দ দিত। ওই সময়ে মেয়েদের চিৎকার শোনাটা ডেভিডের কাছে ছিল একটা নেশার মতন। কিন্তু প্রশ্নটা হলো, FBI আর পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে ডেভিড দিনের পর দিন বছরের পর বছর এই কাজ চালিয়ে গেল? ডেভিড কিভাবে বছরের পর বছর পুলিশ এমনকি FBI এর চোখে ধুলো দিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছিল, সেটা জানতে গেলে আমাদের জানতে হবে কে এই ডেভিড। 1939 সালের 6ই নভেম্বর নিউ মেক্সিকোর বেলেন শহরে জন্ম নেয় এই মনস্টার। ডেভিড ছিল US আর্মির একজন প্রাক্তন সৈনিক। দিনের বেলায় এই মানুষটা ছিল পাড়ার একজন সাধারণ মেকানিক। প্রতিবেশীদের সাথে ডেভিডের খুব ভালো সম্পর্ক ছিল। যে একসময় নিজের দেশকে সার্ভ করেছে, তাকে সবাই রেসপেক্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাতের বেলায় এই নিপাট ভদ্র লাজুক স্বভাবের মানুষটাই হয়ে উঠত এক প্রকাণ্ড দৈত্য।
ডেভিড খুব চালাকির সাথে তার জীবনসঙ্গিনীকে বেছেছিল। সিন্ডি হেন্ডি ছিল মেক্সিকোর এক পলাতক আসামি, এবং তার ফলে সিন্ডি কখনোই পুলিশের কাছে গিয়ে ডেভিডের কালো মুখোশটা খুলে দেয়নি, বরং ডেভিডের পাশে থেকে অপরাধে সায় জুগিয়ে গিয়েছিল। ডেভিড ও হেন্ডির সন্তান থাকলেও ডেভিড হেন্ডিকে কখনো বিয়ে করেনি। এখানেও ডেভিড একটা চালাকি করে। আসলে হেন্ডির অতীত ছিল অপরাধমূলক কাজের সাথে জড়িত। এখন যদি ডেভিড হেন্ডিকে কাগজে কলমে বিয়ে করত, তাহলে ডেভিডের নামও কিন্তু সেই অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়ে যেত। ডেভিড বরাবরই নিজেকে অপরাধমূলক কাজের থেকে দূরে রেখেছিল। ডেভিড ও হেন্ডির সন্তান জেসি সবার প্রথম এফবিআইকে সতর্ক করেছিল যে তার বাবা অপরাধমূলক কাজের সাথে জড়িত। কিন্তু যেহেতু জেসি তখন অনেকটাই ছোট ছিল, তাই এফবিআই তার কথা প্রথমে উড়িয়েই দেয়, এবং এর ফলেই দিনের পর দিন ডেভিড এফবিআই এর চোখে ধুলো দিয়ে তার কাজকর্ম চালিয়ে গেছিল। এফবিআই যদিও এই কথা নিয়ে পরে জানায়, যেহেতু জেসির দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট কোনো ভুক্তভোগীর নাম, সঠিক স্থান বা ঘটনার শক্ত প্রমাণ ছিল না, তাই এফবিআই সন্দেহ কিংবা শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে পারেনি। ডেভিড প্রতিটা মেয়েকে ব্যবহার করার পর তাদের জোর করে সোডিয়াম পেন্টাফল বা ফোনবাইটালের মতন ওষুধ খাওয়াতো। এই ওষুধগুলো ডেভিড ব্যবহার করত যাতে মেয়েগুলোর সাথে ঘটে যাওয়া সব স্মৃতি মেয়েগুলোর মাথা থেকে মুছে ফেলা যায়। আর এই ধরনের ওষুধ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে সাইড এফেক্ট হিসেবে বেশিরভাগ মেয়েই পাগলে পরিণত হতো। তাদের স্নায়ু ঠিকমতো কাজ করতো না। তখন রাতের অন্ধকারে ডেভিড তাদেরকে হাইওয়ের ধারে ফেলে আসতো। এই মেয়েদেরকে আপনি রাস্তার ধারে কিংবা হাইওয়ের পাশে দেখলে প্রথমেই ভাববেন নয়তো তারা নেশাগ্রস্ত অথবা পাগল উন্মাদ, আর তাই আপনি এই মেয়েদেরকে কোনো পুলিশ স্টেশনে নিয়ে যাবেন না। আর ডেভিড এই সুযোগটাই হাতিয়ার করে নিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও যে মেয়েগুলোকে ডেভিড পাগল বানাতে পারতো না, তাদেরকে প্রথমে সে তীব্রভাবে নেশাচ্ছন্ন করত, তারপর শ্বাসরুদ্ধ করে শেষ করে দিত। কিন্তু তারপর কি করতো সে জানেন? প্রমাণ লোপাটের জন্য ডেভিড সেই ভিকটিমদের দেহকে ছোট ছোট টুকরো করে ফেলতো, আর তারপর সেই টুকরোগুলোর মধ্যে সিমেন্ট ঢুকিয়ে ফেলে দিত এলিফ্যান্ট বুট লেকের জলে। তাই স্বাভাবিকভাবেই প্রমাণগুলো চলে যেত মাছেদের পেটে। আর এই কারণগুলোই 40 বছর ধরে ডেভিডকে বাঁচিয়ে গিয়েছিল। সবই চলছিল একদম নিখুঁত, পরিকল্পনা মাফিক। কিন্তু হয়ে গেল একটা ভুল। সিনথিয়া ভিজেল ছিল ডেভিডের শেষ শিকার। প্রতিদিনের মতন ডেভিড দিনের বেলা কাজে গেছেন। সিনথিয়া তখন সেই সাউন্ড প্রুফ ঘরের মধ্যে বন্দি, আর দুপুরে বন্দি সিনথিয়াকে খাবার দিতে এসে ডেভিডের সঙ্গিনী হেন্ডি করে ফেললেন একটা ভুল। খাবার দিয়ে চলে যাওয়ার সময় মেয়েটির বাঁধন তিনি সঠিকভাবে বাঁধতে ভুলে গেলেন। এই 40 বছরে এটাই ছিল প্রথম ভুল। আর এই ভুলের সুযোগ নিয়েই সিনথিয়া পাশে থাকা একটা ল্যাম্প দিয়ে সরাসরি হেন্ডির মাথায় বাড়ি মারলেন। হেন্ডির অচেতন হয়ে যাওয়ার সুযোগ নিয়ে মেয়েটি কোনো মতে সার্জিক্যাল টেপ কাটার যন্ত্র দিয়ে নিজের হাতের বাঁধন খুলে ট্রেলার থেকে পালিয়ে গেলেন। 1999 সালের 22শে মার্চ একজন সুন্দরী বসনহীনা মেয়ে, তার গলায় একটা কুকুরের বেল্ট, এই দেখে নিউ মেক্সিকোর এলিফ্যান্ট বুট এলাকার পুলিশরা প্রথমে ঘাবড়ে গেলেন। মেয়েটি যখন থানায় পৌঁছায়, মেয়েটির দেহ তখন প্রায় ক্ষতবিক্ষত। সে পুলিশকে সব জানায়, এবং সব শোনার পর এলিফ্যান্ট বুট এলাকার স্থানীয় পুলিশ 1 সেকেন্ডের জন্য দেরি করেননি। পুলিশ যখন হানা দেয়, ডেভিড পার্কার তখন তার কর্মস্থলে ছিল। সেখান থেকেই ডেভিডকে গ্রেফতার করা হয়, এবং তার সহযোগী সিন্ডি হেন্ডিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। এত কিছু শোনার পর আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই জানোয়ারটিকে চরম শাস্তি দিতে। এতদিন ধরে এই জানোয়ারটা যা যা করেছে তার সাথে ঠিক সেইগুলো করতে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক এর উল্টো, সেটাও বলবো। কিন্তু আপনাদের কি মনে হয়, কেন একটা সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্ক একটা বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়েছিল? ডেভিড ছোটবেলা থেকেই ছিল ভীতু আর লাজুক স্বভাবের, আর এই কারণেই স্কুলে পড়ার সময় থেকে সহপাঠীদের দ্বারা নানানভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। কিন্তু এখন আপনি বলবেন, কম বেশি সব বাচ্চারাই তাদের সহপাঠী কিংবা বন্ধু বান্ধবদের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। কিন্তু ডেভিডের বাড়ি ফিরেও শান্তি ছিল না, কারণ ডেভিডের মা তাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে চলে যায়।
বলা ভালো, ডেভিডের বাবার সাথে থাকতে না পেরে সে তার পরিবার ছেড়ে চলে যায়। ডেভিডের বাবা প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে চালাতো ডেভিডের ওপর অমানসিক অত্যাচার। এমনকি তার বাবার কাছ থেকেই সে প্রথম স্যাডোম্যাসোকিস্টিক ম্যাগাজিনের হদিশ পায়। আর এই শৈশবের মানসিক বিকৃতি ডেভিডকে পরিণত করেছিল এক নৃশংস অপরাধীতে, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় প্যারাফিলিয়া, এক বিকৃত মানসিক ডিসঅর্ডারনেস। ডেভিডের চরম শাস্তির কথা যেমনটা আপনি ভেবেছিলেন তেমনটা কিন্তু হয়নি। ডেভিডকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে 2001 সালে আদালত তাকে 224 বছরের কারাদণ্ড দেয়। কিন্তু মাত্র কিছু মাস জেলে থাকার পর 28শে মে 2002 সালে নিউ মেক্সিকোর লি কাউন্টি কারেকশনাল ফ্যাসিলিটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ডেভিড মারা যায়। ডেভিডকে কিন্তু আমরাই তৈরি করেছি। আমরা ছেলেমেয়েদের মানুষ করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ভুল করে ফেলি, যা শিশু মনে প্রভাব বিস্তার করে। সে ছেলেমেয়ের সামনে মদ্যপান করা, কিংবা মদ্যপ হয়ে ছেলেমেয়ের কাছাকাছি আসা, অথবা স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে অশালীন শব্দ চয়ন করা, সব কিছুই কিন্তু এই ছোট শিশু মনে প্রভাব বিস্তার করে, যা বড় হয়ে এক প্রকট আকার ধারণ করতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে এর ফল হয় এমনই ভয়ঙ্কর। নমস্কার, আমি স্বপ্নাধিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।